যে ভাইটা আলিফের যে চোখ অন্ধ হয়ে গেল, মানে এটার দায় কি নাসিরের বক্তব্যের জন্য আপনারা বারবার এটা জাস্টিফিকেশন দিচ্ছেন? অন্য যেসব রাজনৈতিক নেতারা এখন অনেক বড় বড় কথা বলে, তরুণদেরকে বলতেছে এই দেশপ্রেম শিখবে, এটা শিখবো, এটা শিখবে। আরে ভাই, তরুণরা দেশপ্রেম না হলে কি আবু সাইদের মতো মানুষজন হাত উঁচিয়ে কি তার জীবন দিয়ে ফেলতো নাকি? তা আপনাদের কয়জন এরকম সিনিয়র লিডার আছে যেরকম হাত উঁচিয়ে মৃত্যুবরণ করছে? কয়জন সিনিয়র লিডারের সন্তান আছে মারা গেছে? প্রত্যেকে লন্ডনে ছিল, প্রত্যেকটা বিদেশে ছিল, ভালো ভালো জায়গায় পড়াশোনা করছে। রাত্রেবেলা সে আবার হামলার শিকার হলো, সেখানে যেভাবে এটা করে সেটা তো আপনারা বলছেন না। গতকাল আমরা আলাপ করেছি, গতকাল কিন্তু আমরা একটা দীর্ঘ সময় আলাপ করেছি, নিরাপত্তা নিয়ে কথা হয়েছে, সেই ছবিটা আমরা সেটার পরিপ্রেক্ষিতে আপনি আপনার আমাকে কোন রকম মানে নিরাপত্তা দিতে নিশ্চিত করতে পারছেনই না, বরঞ্চ আপনার দলের সন্ত্রাসী বাহিনী আমার নিরাপত্তা একদম নাই করে ফেলছে, মেরে ফেলার মতো অবস্থা করে ফেলছে। তাহলে আমি আপনাকে কি মুখে মানে মধু নিয়ে সারাদিন বলবো যে না জনাব তারেক রহমান বাংলাদেশের সেরা প্রধানমন্ত্রী, এই সেই আরো রকম কথাবার্তা বলে আমি কি মানে প্রশংসা করতে থাকবো সারাদিন? আপনারা কি এটা চাচ্ছেন এখন থেকে? আমার হচ্ছে যে আমার যে ভাইটা আলিফের যে চোখ অন্ধ হয়ে গেল, মানে এটার দায় কি নাসিরের বক্তব্যের জন্য আপনারা বারবার এটা জাস্টিফিকেশন দিচ্ছেন? ওনার ব্যাপারে কি আপনারা একটা বারো এটা নিয়ে কোনো ব্যবস্থা নিছেন? আপনাদের মিডিয়া হাউস গুলাতে প্রত্যেকটা ভিডিও ইনফরমেশন আছে। বাংলাদেশের যে পুলিশ বাহিনী আছে, যারা প্রশাসনের জায়গা আছে, বিএনপির যারা আছে, কয়টা ব্যবস্থা নেওয়া হয়েছে? আমি নাসিরউদ্দিন পাটোয়ারিকে আমি দায়িত্ব নিয়ে বলতেছি যে নাসিরউদ্দিন পাটোয়ারি জাতির সামনে এসে আপনাদের কাছে যে ক্ষমা চেয়ে যাবে, কিন্তু আপনি এই যে আলিফ ছেলেটার চোখ চলে গেল, তার চোখের রশ্মিটা আপনি ফিরাই দেন, সে যে অন্ধ হলো সেটা ফিরাই দেন। আপনারা একই একটা টোন বারবার বলে যাচ্ছেন যে এই নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য আমার নিজের কাছে খুবই অবাক লাগছে। আমার থেকে বয়োজ্যেষ্ঠ যারা মুক্তিযুদ্ধ দেখে এসছে, এত সিনিয়র মানুষ, তাদের বক্তব্য শুনে আমার কাছে মনে হচ্ছে যে মানে মানে আমি বেশি সিনিয়র কিনা, মানে তাদের কথাবার্তা শুনে আমার এরকম ইম্যাচিউর মনে হচ্ছে। আমি পয়েন্ট টু পয়েন্ট কথা বলি, মনে দেখেন আপনার ভালো নাও লাগতে পারে। আপনারা যেটা বারবার বলছেন যে জামাতকে নিয়ে আপনারা অনেক কথা বলেন, দেখেন মুক্তিযুদ্ধের সময়কার অবস্থান জামাতের এইগুলো নিয়ে আমিও এটাতে হ্যাপি না, আমিও স্যাটিসফাইড না। কিন্তু বাংলাদেশে জামাত ইসলামের রাজনীতি প্রতিষ্ঠিত কারা করে দিল? এই বিএনপি তো করে দিছে। এই জুলাইয়ের আগ পর্যন্ত তো আপনারা জোট সঙ্গী ছিলেন, আপনারা তাদেরকে মন্ত্রিসভায় বসাইছেন। তাহলে এখন যে এই কথাগুলো বলেন, তাহলে বলার আগে আপনারা এই অ্যাকশন নেন নাই কেন? আপনাদের তরুণদের কাছে সব এক্সপেকটেশন, তরুণরা মুখে মধু লাগায় কথা বলবে, তরুণরা সাকা চৌধুরী, সুরঞ্জিত সেনগুপ্ত কারো মতো হইতে পারবে না, তরুণরা ফেরেস্তাদের মতো করে সব অ্যাক্ট করবে, কিন্তু আপনারা সব দুর্নীতি করবেন, অনিয়ম করবেন। সালাউদ্দিন আহমেদ থেকে শুরু করে আপনাদের মন্ত্রীরা যে দুর্নীতি করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, এগুলা তাহলে কেন করে? মানে আমি আপনাকে কি র্যান্ডম কি কথা বলতে পারছি এরকম তো না। বিগত সময় 17 বছরে আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট কাঠামোতে তারা রয়েছিল, সেসব মন্ত্রী তারপরে এমপি এরা কি চাঁদাবাজি করে নাই, দুর্নীতি করে নাই? তার মানে কি তারা ধোয়া তুলসী পাতা, তাদেরকে নিয়ে কিছু বলা যাবে না? ঠিক সেম গোজ ফর তো বিএনপি, তারা 6 মাসের মাথায় যেসব কাজকর্ম করছে। এই মীর শাহ আলমের 3টা চ্যানেলের 3টা একদম স্পেসিফিক রিপোর্ট বের হয়েছে, সেটাকে হচ্ছে যে একদম নাই করে ফেলা হচ্ছে, ভ্যানিশ করে ফেলা হচ্ছে। তারা আলাদা করে বট অ্যাটাক দিয়ে এই প্রত্যেকটা নিউজ রিপোর্ট তারা সরিয়ে দিতে বাধ্য করা হচ্ছে। একটা মন্ত্রণালয়ের কথা বললাম যেখানে এলজেডি প্রতিমন্ত্রী, তার মন্ত্রণালয়ের প্রায় 70% উপরে কাজ নিজের পরিবারের যে প্রতিষ্ঠান সেটাতে করাচ্ছে, এবং সেখানে ব্যাপক লুটপাট হচ্ছে। তো তাকে আমি তাহলে কি চাঁদাবাজ বলবো, দুর্নীতিবাজ বলবো, লুটোত্রাজের এই জায়গাগুলোকে আমি আখ্যা দিতে পারবো না? তাকে আমার তাহলে খুব শুদ্ধ সুন্দর ভাষায় তাকে আমার সমালোচনা করতে হবে? না না না, উনি তো আসলে 17 বছর ধরে অনেক ত্যাগ তিতিক্ষা করে উপজেলা চেয়ারম্যান, মেম্বার এগুলো হয়ে এসছে, সে তো ডিজার্ভ করে একটু পরিবারের প্রতি খেয়াল রাখার জন্য। আপনারা কি এটা এক্সপেক্ট করেন আমাদের কাছ থেকে? অনেকগুলো পয়েন্ট বলেছেন, খুব চমৎকার করে। সাইফুল সামিদ, খালি একটা পয়েন্ট যদি আপনার কথার প্রেক্ষিতে বলি তাহলে আলাপ করতে সুবিধা হবে। প্রথম কথা হচ্ছে বিরোধী দলের ভূমিকা সরকারের স্তুতি বাক্য প্রয়োগ করা না। বিরোধী দলের ভূমিকাটাই হচ্ছে মানুষের কখনো কখনো যে কথাগুলো তারা বলতে পারে না তাদের কণ্ঠস্বর হয়ে ওঠা। বোধ করি এখন যেই বিরোধী দল আছে তারা খুব ভালোভাবে সেই দায়িত্বটা পালন করার ক্ষমতা রাখে, কিন্তু মুশকিল হচ্ছে কখনো কখনো বক্তব্যে যে টোন, সেই টোনটা আসলে সবকিছু ছাপিয়ে যায়। সেই জায়গা থেকে প্রশ্নটা উঠছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি যে বক্তব্য, বিরোধী দলের জায়গা থেকে বক্তব্য টোন আমার মতে বেশ মানে নমনীয়। মানে আপনাদের কাছে যদি কঠোর মনে হয় থাকে, আমার কাছে মনে হচ্ছে বেশ নমনীয়। কারণ অভ্যুত্থান পরবর্তী সময়ে গণভোটের গণরায় যখন আপনারা বাস্তবায়ন করলেন না, আপনারা লিটারালি জনগণের সাথে প্রতারণা করছেন। আমি উত্তরবঙ্গের যে 8টা জেলায় প্রোগ্রাম করলাম, সেখানে আমি র্যান্ডম মানুষজনের কাছ থেকে শুনতেছি যে বিএনপি একটা প্রতারক রাজনৈতিক দল। এটা আমি বলতেছি না, আমার ব্যক্তিগত মতামত না। তাইলে আপনি যখন বলেন যে একটা চাওয়ালা হচ্ছে সংস্কার বোঝে না, চাওয়ালা গণভোটে আসলে না ভোট দিছিল, এটা হ্যাঁ ভোট হয়ে গেছে, কিন্তু তারা তো বলতেছে যে ভাই আমরা হ্যাঁ ভোট দিছি। আপনি এটা বলতে পারেন যে তারা হ্যাঁ ভোটের ফলে কতগুলো কি পরিবর্তন হবে সেটা তারা জানে না, কিন্তু তারা জানে
যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যেরকম নির্বাচন কমিশন সেখানে স্বাধীনভাবে ফাংশন করবে, যেখানে রাতের ভোট হবে না, আমিরামি ভোট হবে না, যেখানে আমরা স্বাধীনভাবে যারা হচ্ছে যে অন্যান্য সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে, দুদক আছে, এগুলো ফাংশন করতে হবে, তাদের জীবনযাত্রার মানের পরিবর্তন হবে, এটা তারা বুঝেই সেখানে হ্যাঁ ভোট দিচ্ছে। সেটা যখন আপনারা অস্বীকার করে মানে সংসদে সেটাকে একদম বিতাড়িত করে ফেললেন, আপনারা এরকম গুম কমিশনের অধ্যাদেশ, তারপর এরকম গুরুত্বপূর্ণ অধ্যাদেশ যেগুলোতে সাফারার বিএনপি ছিল, সেগুলো যখন আপনারা সরিয়ে দিয়ে বলছেন না আরো জটিল, আরো নতুন করে এই সেই আইন আনবে, এই যে ভুজুং ভাজুং বুঝাচ্ছেন, সেই জায়গা থেকে যে 6 মাস ধরে বিরোধী দল মানে অনেক নমনীয় একটা আচরণ করছে, এটা আমার মনে হয় যে এটাও ঠিক না। কারণ বাংলাদেশের আরো মানুষের হার্ডেলে সাথে যাওয়া আমরা উচিত ছিল, সরকারি তাই তো? জি। বাংলাদেশের জনগণের সাথে সরকারি দল বিরোধী দল সবাই আসলে প্রতারণা করছে, কারণ আমরা তাদের ভাগ্য নিয়ে আসলে খেলছি। আচ্ছা। তারা এত কষ্ট করে 17 বছর পর এই মানে আমি তো বলবো যে এই যে বিএনপির যে এত অন্য যেসব রাজনৈতিক নেতারা এখন অনেক বড় বড় কথা বলে, তরুণদেরকে বলতেছে এই দেশপ্রেম শিখবে, এটা শিখবো, এটা শিখবে। আরে ভাই, তরুণরা দেশপ্রেম না হলে কি আবু সাইদের মতো মানুষজন হাত উঁচিয়ে কি তার জীবন দিয়ে ফেলতো নাকি? তা আপনাদের কয়জন এরকম সিনিয়র লিডার আছে যেরকম হাত উঁচিয়ে মৃত্যুবরণ করছে? কয়জন সিনিয়র লিডারের সন্তান আছে মারা গেছে? প্রত্যেকে লন্ডনে ছিল, প্রত্যেকটা বিদেশে ছিল, ভালো ভালো জায়গায় পড়াশোনা করছে। এই যে এখন ক্ষমতা আসছে, এখন এসে যে সালাউদ্দিন সাহেবের ছেলেকে তারা বিসিবিতে বসাচ্ছে, অমুকের ভাইকে অমুক জায়গায় বসাচ্ছে, আর মানে দিন শেষে সাফার তো করছে যে এই সাধারণ জনগণরা। একদম আবার একদম। আপনারা এসে এখন এহসান আবার সাহেব এই হোসেন, আপনি যে না, পয়েন্টগুলো আমি তো বলিনি, বলেছেন, এখন এসে আবার আপনারা এই মায়াকান্নাটা দেখাচ্ছেন যে না, এই ছেলেরা আসলে আরো ওদের শিখতে হবে, হ্যাঁ বুঝতে হবে। হ্যাঁ, এই পয়েন্টগুলো বোধ করি ইশতাক উলফাত এবং কামরুদ্দিন সবুজ আপনি শুনলেন। মানে সাইফ মুস্তাফিজের এই বক্তব্যগুলোর বেশ কিছু পয়েন্ট আছে, যে পয়েন্টগুলোর ব্যাখ্যা সাধারণ মানুষও জানতে চাইবেন। তাদের কথা হচ্ছে ঠিক এই মুহূর্তে যেটা হলো, আলিফ নামে যে ছেলেটা, তার একটা চোখ চলে গেল, ওই চোখ তো আমরা ফিরে দিতে পারবো না, কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি হয়তো পাবলিক প্লেসে ক্ষমাও চেয়ে ফেলতে পারবেন। এবং সবচেয়ে বড় কথা যেটা সাইফ মুস্তাফি বলার চেষ্টা করলেন, যে তরুণদেরকে আমরা দোষ দিচ্ছি, কিন্তু সিনিয়র নেতারা যারা আছেন তাদের তো কেউ কেউ দুর্নীতি করছে, সেই দুর্নীতির কথাগুলো তো আমরা খুব একটা বলছি না, আমরা তরুণদের উপরেই সবকিছু চাপিয়ে দিচ্ছি। কোনো ব্যাখ্যা, কোনো স্পেসিফিকেশন যদি আপনার দিক থেকে থাকে। জি। প্রথমেই বলতে হয় যে তরুণদের কথা তরুণ তরুণ বলি আমরা, এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। কারণ আমরা খেয়াল রাখতে হবে যে খালি এনসিপি যারা করে, হ্যাঁ, এই কয়জনই তরুণ না, আমাদের দেশে আরো 4 থেকে 5 কোটি তরুণ আছে। জি। এবং তাদের ভবিষ্যৎটা গড়তে হবে, তাদের চাকরি দিতে হবে, তাদের ভবিষ্যৎটা যেন সুন্দর হয় সেই পথ আমাদের দেখিয়ে দিতে হবে। কারণ আগের সরকার এগুলির কোনো কিছু চিন্তা করে নাই। সেই জন্য এখন আমরা বিএনপি 5 বছরের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসছে। এখনই আমি যদি বলি যে ওই মুস্তাফিজ সাহেবের কথা অবলম্বনে যে তারেক রহমান সাহেবকে বলতে হবে যে উনি সবচেয়ে ভালো প্রাইম মিনিস্টার। তো আপনি কেবল 5 মাস গেছে, আমাদের তো ম্যান্ডেট 5 বছরের আছে। হ্যাঁ, এখনই আমাদেরকে রাজপথ থেকে সরিয়ে দেবে, রাজপথে তারা নামবে, সরকার থেকে সরিয়ে দেবে, এই সমস্ত কথা ইজ নট ওয়েলকাম। যেটা করতে হবে, তাদের চিন্তা করতে হবে দেশটার কথা আগে, চিন্তা করতে হবে পানি শুকিয়ে যাচ্ছে, চিন্তা করতে হবে গ্যাস শেষ হয়ে যাচ্ছে, চিন্তা করতে হবে এই ইনভেস্টমেন্ট কেমন করে আনা যায়, চিন্তা করতে হবে দেশটাকে এখন সবাই মিলে কাজ করে আমরা কেমন করে আগামী দিনে একটা সুন্দর সুষ্ঠু, আমরা 71-এর যেই চেতনা নিয়ে যুদ্ধ করেছিলাম, 24-এর এই যোদ্ধারা যেইভাবে ভেবেছিল দেশটা হবে, সেই কাজটার দিকে না গিয়ে এই এনসিপি তাদের রাজনৈতিক বয়ান থ্রো করছে। এবং এই নাসিরুদ্দিন পাটোয়ারি সাহেবকে আমার মনে হয় ওনারা পলিসিগতভাবেই করেছেন যে তুমি সমস্ত কথা বলতে থাকবে, দেশে অরাজকতা কথা হবে, এরকম ছেলেটা যে চোখ হারিয়েছে এরকম অ্যাক্সিডেন্ট ঘটনা ঘটে যাবে, হ্যাঁ, আর আমরা অ্যাটেনশনটা পাবো, ফোকাসটা পাবো। এটা না করে আমি তাদের কাছে আশা করব যে তারা ব্যক্তিগত আক্রমণ, শিষ্টাচার বহির্ভূত কথাবার্তা ছেড়ে তারা এনসিপি যদি এরকম প্ল্যান করেও থাকে যে নাসিরুদ্দিন পাটোয়ারি এভাবে বলতে থাকবে, উস্কানি দিতে থাকবে, বাকিরা কিছু করলে তারা সেই ইস্যুটাকে গ্র্যাব করবে, যদি এনসিপির মাথায় এই প্ল্যান থাকে, তাহলে সরকারি দলের মাথায় কি ব্যাকআপ কোনো প্ল্যান নাই? নিশ্চয়ই আছে, কিন্তু সরকার নিজেকে ইয়ের মধ্যে রেখে, কিপিং দ্য রেইন ইন ইউর ওন হ্যান্ডস, খুব সুন্দরভাবে তারা
জিনিসটা পরিচালনা করছে। কোনোদিন এখন পর্যন্ত কোনো অত্যাচার বা কোনো ওই টাইপের কোনো কথাবার্তা, অ্যাগ্রেসিভ কোনো কথা সরকার পক্ষ থেকে বলা হয়নি। আমি এখনও জানি যে এই যে কাফফারা দিতে হবে তারেক রহমান সাহেবের কাছে কোনো একটা কটূক্তি আপনি শুনবেন না। সে কোনোদিনও তাদের বিরুদ্ধে কিচ্ছু বলতে যাইবে না, কিন্তু আপনি সাধারণ মানুষকে নামিয়ে রাখতে করতে পারবেন না। কালকে রাত্রেবেলা মশাল মিছিল হয়েছে, হ্যাঁ, পুরান ঢাকা থেকে বিএনপি অফিস পর্যন্ত, সেখানে সতর্ক করে দেওয়া হয়েছে এনসিপিকে এই সমস্ত থেকে বিরত থাকবার জন্য। আমি একটু কামালউদ্দিন সবুজ আপনার মতামত নেই। এস এম সাহেব মুস্তাফি যে কথাগুলো বলেছেন, জুলাইয়ের সময় তারা যেভাবে রাস্তায় ছিলেন, পথে ছিলেন, এবং সেই জায়গা থেকে এখন এনসিপির গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন, সেই জায়গা থেকে তার যে উপলব্ধি সেটা ধরে ধরে তিনি বলেছেন। এবং এটাও বলেছেন যে সেই সময় হয়তো বিএনপি সিনিয়র যারা নেতারা আছেন তাদের পরিবারের কোনো সদস্য ক্ষতিগ্রস্ত হয়নি, কিন্তু পরবর্তী যখন দেশে নতুন সরকার এলো এবং সেই সরকার আসার পর গুরুত্বপূর্ণ পদগুলোতে সেই মন্ত্রীদের, সেই নেতাদের সন্তানরা, তাদের পরিবারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বসে যাচ্ছে। এটা আক্ষেপটা এনসিপির পক্ষ থেকে আমি আগেও পেয়েছি, এখনো এস এম সাহেব মুস্তাফিজ পয়েন্টটা নোট করলেন। আপনার কি মনে হয় এই জায়গাটা কি কোনো গলদ হচ্ছে? এটা কি সরকারের কি সত্যিকার অর্থে ভাবার প্রয়োজন নেই? তরুণদের কথা কতটা ভাবছে আসলে এই জায়গায় সরকার? প্রথম কথা হচ্ছে যে বিএনপি যে জুলাইয়ের যে গণ-অভ্যুত্থান হয়েছে, এটার আমি এর আগেও বলেছি, তার মেইন স্টেক হোল্ডার ছিল তারা। কারণ এই ভিতটা তৈরি হয়েছে গত 16-17 বছরে, যে গণ-অভ্যুত্থানের হঠাৎ করে হয়ে যায় নাই। এটা দীর্ঘ একটা আলোচনা, আমি সেখানে যাচ্ছি না। আমার কথাটা হচ্ছে যে এই যে 2/3 মেজরিটি নিয়ে এই গভর্নমেন্ট আসলো, এদের মধ্যে যারা তরুণদের কথা বলা হচ্ছে, এই যে রাজনৈতিক দলটা ক্ষমতায় আসছে, এরা অতীতে একাধিকবার ক্ষমতায় এসেছে, আবার বিরোধী দলও ছিল, এবং সবচেয়ে পরিণত একটা